আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমি আবার চলে আসলাম তোমাদের আলোক চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব নিয়ে। ঠিক আছে, কক বড়কে যে চ্যাপ্টারটাকে বলা হয় প্রহর, অর্থাৎ লাইট মানে আলোক। এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা তোমরা আশা করি সবাই দেখেছো, সবাই বুঝতে পেরেছো। তো ওই চ্যাপ্টারেরই আজকে আমি দ্বিতীয় পর্বটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে, তো সবাই চট করে খাতাটা কলমটা নিয়ে বসে যাও, ওই দিনের মতো লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লাস 8-এর ছোট্ট ছোট্ট বন্ধুরা সবাই আশা করি মনে রেখেছো গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম। আলোক কি, আলোকের বিভিন্ন ধর্মাবলী এবং আলোর প্রতিফলন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং ওই দিন যা আমি শেষ টপিকটা আলোচনা করেছিলাম সেটা ছিল আলোর প্রতিফলন, তাই না, এবং প্রতিফলনের সূত্রাবলী। তাহলে সূত্রাবলীগুলো কি কি ছিল একটু একটু যদি আমরা রিমাইন্ড করে নিচ্ছি, ঠিক আছে, রিওয়াইন্ড করে নিচ্ছি, একটু মনে করিয়ে দিই সবাইকে। তাহলে আলোর যে প্রতিফলনের সূত্রাবলী সেটা কি একটু দেখো সবাই। সূত্রাবলীগুলো কি কি ছিল আশা করি তোমরা সবাই মনে রেখেছো। দুটো সূত্র ছিল কিন্তু, তাই না, দুটো সূত্র ছিল। এক নম্বরটা কি ছিল, যে আপতিত রশ্মি, কি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে, একই তলে বা সমতলে, যাই বলো, একই সমতলে অবস্থান করে। তাহলে প্রথম সূত্রটা আমি একটু আবার তোমাদেরকে একটা মডেলের সাহায্যে ওই দিন দেখিয়েছিলাম, যারা দেখতে পাওনি আজকে আরেকটু বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমি দেখিয়েছিলাম তোমাদের, সবাই দেখো তো, এটা কি আছে, আপতিত রশ্মি, মানে রশ্মিটা এদিকে এসে পড়েছিল, তাই না, এটা ছিল কি প্রতিফলিত রশ্মি, দেখতে পাচ্ছ সবাই। আর এইটা হলো অভিলম্ব, অর্থাৎ আপতন বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হয়েছিল। তাহলে এই যে তিনটে জিনিস কি কি আছে, আপতিত রশ্মি রয়েছে, প্রতিফলিত রশ্মি এবং রয়েছে অভিলম্ব, তাই না। তাহলে এই তিনটা কিন্তু একই সমতলে, দেখো একটা তলে আছে, দেখতে পাচ্ছ সবাই, একটা তলে রয়েছে, তাই না। এবার আমি যদি এটাকে একটু বাঁকা করে দেই বা এদিকে বাঁকা করে দেই অভিলম্বটাকে, তাহলে কি একটা তলে থাকবে? নিশ্চয়ই না। তাহলে ওরা কি করবে, একটা তলে থাকবে। ঠিক আছে, তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা সবাই একই সমতলে থাকবে। তাহলে ছবিটা ছোট্ট করে এখানে দেখে নাও তো একটু সবাই, খাতায় এঁকে নাও। ধরো এটা হলো আপতিত রশ্মি, ঠিক আছে, নামটা দিয়ে দিলাম এ ও। এটা হলো প্রতিফলিত রশ্মি, ধরো এটা ও বি। এই যে আপতন বিন্দু ও, সেই ও বিন্দুতে তুমি একটা অভিলম্ব অঙ্কন করো, অর্থাৎ একটা লম্ব অঙ্কন করো, ধরো ও এন, ও এনটা হলো লম্ব। তাহলে এই যে আপতিত রশ্মি এ ও, প্রতিফলিত রশ্মি ও বি এবং অভিলম্ব, কোথায় এঁকেছিলাম অভিলম্বটা, ও বিন্দুতে, অর্থাৎ আপতন বিন্দুতে। তাহলে ও এনটা হলো অভিলম্ব। এই যে তিনটে লাইন রয়েছে ওরা কিন্তু একই সমতলে থাকবে, এটা আমি গতদিন বলেছিলাম তোমাদেরকে, তাই না। তাহলে আমি যেটা দ্বিতীয়টা বলবো, দ্বিতীয় সূত্রটা কি ছিল, নাম্বার 2 ছিল প্রতিফলন কোণ আপতন কোণের সমান হবে। কি বলেছিলাম, প্রতিফলন কোণ আপতন কোণের সমান হবে, আপতন কোণের সমান হবে। অর্থাৎ ছবিটাতে একটু দেখো তো তোমরা, ধরো এই যে এটা কি আপতন কোণ,
ধরো এটা 45 ডিগ্রি, এটাও তাহলে কত হবে? কি বলেছি এখানে প্রতিফলন কোণ কি হবে? হ্যাঁ বলো বলো, এটা হবে আপতন কোণের সমান। তাহলে আপতন কোণটা কত কত দিয়েছি? 45 ডিগ্রি, তাহলে অবশ্যই প্রতিফলন কোণটাও হবে 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? ওই যে আমি যে মডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো তো স্টুডেন্টসরা, এখানে কত আছে? 45 ডিগ্রি, তাই না? এখানে কত আছে? 45 ডিগ্রি। তাহলে এই যে প্রতিফলন কোণটা সেটা কত হবে? আপতন কোণের সমান হবে। এটা যদি 30 ডিগ্রি হতো তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটা যদি 20 ডিগ্রি হতো এটাও কিন্তু 20 ডিগ্রি হতো, তাই না? তাহলে আমরা দুটো সূত্র বুঝতে পেরেছি। এই দুটো সূত্র খুব গুরুত্বপূর্ণ, তাই আমি আজকে আবার একটু রিপিট করে দিলাম, ঠিক আছে? এইবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। প্রতিফলন কত প্রকার, এই হলো আমাদের দ্বিতীয় টপিক। তাহলে প্রতিফলনের প্রকার ভেদ। প্রতিফলন কত প্রকার? দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, একটা ফ্লো চার্টের মধ্য দিয়ে দেখাচ্ছি। প্রতিফলন কত প্রকার? 2 প্রকার। এইভাবে দুটো ভাগে আমি বিভক্ত করে নিচ্ছি। একটা হলো নিয়মিত, নিয়মিত প্রতিফলন। দেখতে পেয়েছো? এটা কি? নিয়মিত প্রতিফলন অর্থাৎ রেগুলার রিফ্লেকশন। আর দ্বিতীয়টা কি? বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত প্রতিফলন। সবাই লিখে নাও তো খাতায়। প্রতিফলনের প্রকারভেদ 2 প্রকার, তাই না? নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এখন কিন্তু আমরা খুব মজার আলোচনা করব। সেটা কি? যে নিয়মিত প্রতিফলন কোথায় হচ্ছে আমাদের চারপাশে, আমাদের দৈনন্দিন জীবনে কোথায় হচ্ছে? হেঁকে স্যার ang tamo saka যে প্রতিফলন যে মানে পহরনি হেঁকে প্রতিফলন কয় ভাগে বিভক্ত তঙ্গ? 2টা ভাগ তঙ্গ মানে কাইসাখে তাম নিয়মিত প্রতিফলন, হেঁকে তাই কাইসাখে তাম বিক্ষিপ্ত প্রতিফলন। বুঝিখা? হেঁকে 2টা ভাগে বিভক্ত তঙ্গ দো খাতো সুই দে হেঁকে তাবুক ang আলোচনা খাইনাই ব জায়গায় নিয়মিত প্রতিফলন অঙ্গ, হেঁকে ব জায়গায় বিক্ষিপ্ত প্রতিফলন অঙ্গ। ঠিক আছে? এখন আমি আলোচনা করছি যে নিয়মিত প্রতিফলন আসলে কোথায় হয়, কিভাবে হয়, বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় হয়, কিভাবে হয়। তাহলে নিয়মিত প্রতিফলনটা একটু আমরা দেখে নিচ্ছি। ধরো তোমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এইরকম দর্পণ রয়েছে, যাকে আমরা আয়না বলি, তাই না? দর্পণ। এই দর্পণে আমরা কি করি? হ্যাঁ, আমরা কিন্তু আমাদের চেহারা দেখি দর্পণে, ঠিক আছে? তাহলে এই যে দর্পণটা এখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে, দেখো তো আমাকে দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে, তাই না? এই যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা দর্পণের মধ্যে, এই যে দেখো আমাকে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তাহলে দর্পণের ভিতরে আমরা আমাদের চেহারা দেখি। এবার দেখো দর্পণের সামনে আমি কলমটা রেখেছি, দেখো তো দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে নিশ্চয়। তাহলে দর্পণের সামনে আমি এটা ধরলাম, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এই যে দর্পণটার মধ্যে যে প্রতিফলন হচ্ছে, সেই প্রতিফলনটা কি প্রতিফলন ভাবো তো একটু। ঠিক ভেবেছ? এটা কিন্তু নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনটা কি করে হচ্ছে? ধরো ওইদিকে একটা আলোকের উৎস আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, এই যে পাইপটা রয়েছে আমার হাতে, এটার মধ্যে এসে আলোক যখন আপতিত হলো, সেই আপতিত আলোক রশ্মিটা ওই দর্পণের ভিতর থেকে প্রতিফলিত হয়ে ওইদিকে চলে গেল। ধরো আমি যদি এই দিকে পাইপটাকে ধরি, দর্পণটা যদি এইখানে থাকে, ওই জায়গাতে যে দাঁড়িয়ে থাকবে সে কিন্তু পাইপটাকে দেখতে পাবে। তার মানে আলোক এইভাবে গিয়ে ওই দিকে প্রতিফলিত হবে, সেটাকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। তাহলে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এই হলো সমতল দর্পণ, ঠিক আছে? এই দিক থেকে আলোক আসছে, এসে ও বিন্দুতে আপতিত হলো, আলোক রশ্মিটার নাম দিয়ে দিলাম এ ও। এই রশ্মিটা যেহেতু সমতল দর্পণে আপতিত হয়েছে, তাহলে কোন দিকে যাবে ভাবো তো একটু? এই দিক দিয়ে যাবে, মানে প্রতিফলিত হবে ও বি ডাইরেকশানে। তাহলে এখানে যদি
তুমি দাঁড়িয়ে থাকো এই বি বিন্দুতে, ধরো বি বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো, বি বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে এ বিন্দুতে যে বস্তুটা রয়েছে তুমি বি বিন্দু থেকে দেখতে পাবে, এই বিন্দুটার নাম বি বিন্দু। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি এখান থেকেই কিন্তু দেখতে পাবে। যদি তুমি এই জায়গাতে দাঁড়াও তাহলে কি তুমি বস্তুটাকে দেখতে পাবে, মানে বস্তুর যে প্রতিবিম্বটা? না, তুমি এখানে দাঁড়ালে দেখতে পাবে না, ক্রস। এখানে দাঁড়ালেই দেখতে পাবে। তুমি কি এই জায়গাতে দাঁড়ালে দেখতে পাবে না, ক্রস, মানে এখানে দাঁড়ালে তুমি দেখতে পাবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে আলোক রশ্মিটার প্রতিফলন ঘটে, বুঝতে পেরেছ? তাহলে নিয়মিত প্রতিফলনের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো যে আলোক রশ্মিটা কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখে যাবে, ঠিক আছে? দ্যাট ইনসিডেন্ট রে উইল রিফ্লেক্ট ইন আ স্পেসিফিক ডাইরেকশন। যে আপতিত রশ্মি ফাইনানি অর অমখে কাইসার নির্দিষ্ট দিক তুই থানাই দো, অম যে কোনো দিকে থাইঙ্গা অমখে কাইসানু দিক তঙ্গু ও দিক নু অমনি অরিজিনাল ডাইরেকশন অমনি তুই ব থানাই, বুঝছি খা? তাহলে এটা হলো নিয়মিত প্রতিফলন। কোথায় কোথায় হচ্ছে বলেছি, আবার বলছি, সমতল দর্পণে হচ্ছে নিয়মিত প্রতিফলন, যেটা তোমরা বাড়ি করে দেখো সব সময়, সেটাই হলো নিয়মিত প্রতিফলনের উদাহরণ। সেখানে আলোক রশ্মি কিন্তু ওই যে দুটো সূত্র বলেছিলাম, আজকে প্রথমে দুটো সূত্র বলেছি যে প্রতিফলনের দুটো সূত্র রয়েছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এরা সবাই একই সমতলে অবস্থান করে। ওই সূত্রটা কিন্তু এই নিয়মিত প্রতিফলন মান্য করবেই করবে, এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান সমান হবে, সেটাও কিন্তু মান্য করবে এই নিয়মিত প্রতিফলন, ঠিক আছে? কি বলেছিলাম উদাহরণ দিয়ে? বলেছিলাম ধরো 45 ডিগ্রি আপতন কোণ প্রতিফলন কোণ। এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে অবশ্যই এই দুটো সূত্রাবলী মান্য করবেই করবে। যদি না করে তাহলে কিন্তু সেটা নিয়মিত প্রতিফলন হবে না, ঠিক আছে? তাহলে আমি যদি একটু ছোট্ট করে তোমাদেরকে বলি যে নিয়মিত প্রতিফলন আসলে কি, সহজ ভাষায়। নিয়মিত প্রতিফলন হলো আলোক রশ্মি কোনো একটা মসৃণ তলে এসে আপতিত হয়ে যদি একটা নির্দিষ্ট অভিমুখে প্রতিফলিত হয়, তাহলে আমি সেই প্রতিফলনটাকে বলবো কি নিয়মিত প্রতিফলন, ঠিক আছে? আশা করি তোমরা নিয়মিত প্রতিফলন বুঝতে পেরেছো, উদাহরণও বুঝতে পেরেছো। দর্পণের দ্বারা আলোর প্রতিফলন, তাই না? উদাহরণটা নিয়মিত প্রতিফলন উদাহরণ হলো দর্পণের দ্বারা আলোর প্রতিফলন। এইবার আসছি বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন মানে কি? আলোক রশ্মি যখন একটা অমসৃণ তলে এসে আপতিত হবে, অমসৃণ তলে, ধরো এটা একটা অমসৃণ তল, আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হলো, তীর চিহ্নের মাথা দিয়ে দেখিয়ে দিলাম আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে আসলো, ঠিক আছে? দেখো উপর থেকে নিচের দিকে আসলো। এবার রশ্মি একটা এই দিকে যাবে, আরেকটা ধরো যাবে এই দিকে, আরেকটা যাবে এই দিকে, আরেকটা ধরো যাবে এই দিকে। তাহলে দেখো তো ওরা কিন্তু এসেছিল যে আপতিত রশ্মিগুলো, এরা কিন্তু সবাই সমান্তরাল হয়ে এসেছিল। দেখো কি সুন্দর সমান সমান দূরত্বে ছিল। যখনই প্রতিফলিত হলো ওরা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। দেখো একটা গেল এই দিকে, একটা ওই দিকে, একটা আরেকটা দিকে, এটা ওই দিকে গেল। তার মানে আলোক রশ্মি কিন্তু একটা নির্দিষ্ট দিকে যায়নি, বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এটাই হলো বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে উদাহরণ কি হতে পারে? ধরো এখানে একটা ডাস্টার আছে, তোমরা দেখতে পাচ্ছ, যে এইখানে দাঁড়িয়ে আছো তুমিও দেখতে পাচ্ছ, যে এইদিকে আছো তুমিও কিন্তু দেখতে পাচ্ছ, যে এইদিকে আছো তুমিও দেখতে পাচ্ছ, তাই না? তাহলে এই ডাস্টারটা থেকে আলোক রশ্মি এসে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ধরো একটা গাড়ি আছে, এখানে গাড়ি, খেলনা গাড়ি, বা এখানে একটা হেলিকপ্টার আছে, সবাই দেখতে পাচ্ছ তোমরা। এইদিকে যে আছো তুমি দেখতে পাচ্ছ, এইদিকে যে আছো তুমিও দেখতে পাচ্ছ, ওইদিকে যারা আছো তোমরা দেখতে পাচ্ছ। তার মানে এই যে বস্তুটা থেকে আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে, চারিদিকে কিন্তু প্রতিফলিত হচ্ছে, তাই তোমরা সবাই দেখতে পাচ্ছ বস্তুটাকে। এবং এই বস্তু থেকে আলোক রশ্মি যে ছড়িয়ে চারিদিকে গেল, অর্থাৎ প্রতিফলিত হলো, তার নাম কি হবে?
ভাবো তো, ঠিক এই যে তার নাম হবে বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, তাহলে সেটা এরকম তামু সাকানো রগ্ন হিংকে বিক্ষিপ্ত প্রতিফলন তামুং নাই কোনো বস্তু পহর ফাইই অমজে ফিরেগুই থানাই মানে প্রতিফলন নাই সব দিকে থাঙ্গু দো বিভিন্ন দিকে থাঙ্গু ইয়াং তুইব থাঙ্গু আয়াং তুইব থাঙ্গু ইয়াং তুইব থাঙ্গু হিংকে বিভিন্ন দিকে থাঙ্কা হিংকে অমজে প্রতিফলন অমনি বুমুং হুংনাই তাম বিক্ষিপ্ত প্রতিফলন অমদো অরসিকাং বিক্ষিপ্ত প্রতিফলন হিংকে অমনি বিক্ষিপ্ত প্রতিফলনের লগে নিয়মিত প্রতিফলনের পার্থক্য তামুং নাই ওরা যে আয়না তংমানি হিংকে আং যে ওরা কাইসা কলম রমানি দো ও কলম ন বেবাক চেরাই রক নুগমায়া এই কলমটাকে কিন্তু ক্লাসের সবাই দেখতে পাবে না মানে কলমটাকে দেখতে পাবে কিন্তু তার প্রতিবিম্বটা দেখতে পাবে না প্রতিবিম্বটা কারা দেখতে পাবে যারা ওই দিকে রয়েছে অর্থাৎ আলোক রশ্মিটা এইভাবে যাবে গিয়ে ওই দিকে প্রতিফলিত হবে তার মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে আলোক রশ্মি প্রতিফলন ঘটে কোন ক্ষেত্রে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এইবার আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন কেস অফ রেগুলার রিফ্লেকশন লাইট অলওয়েজ ট্রাভেলস অর রিফ্লেক্টস ইন আ স্পেসিফিক ডাইরেকশন ঠিক আছে এখন দেখো যে কথাটা আমি তোমাদেরকে বলবো যে আমরা নিয়মিত প্রতিফলন বুঝেছি উদাহরণ বুঝেছি বিক্ষিপ্ত প্রতিফলন বুঝেছি উদাহরণও বুঝেছি উদাহরণ বলতে কি চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি বই খাতা কলম এই যে টেবিল এখানে কত কিছু আছে দেখতে পাচ্ছ তোমরা ডাস্টার আছে এখানে একটা লাইট আছে এখানে কলম আছে এই যে একটা পাইপ দেখতে পেয়েছো সবাই দেখতে পাচ্ছ কিভাবে দেখতে পাচ্ছ কোন প্রতিফলন ভাবো একটু বলো তো তোমরা কি নিয়মিত প্রতিফলনের সাহায্যে এটা দেখতে পাচ্ছ এই পাইপটা নাকি বিক্ষিপ্ত প্রতিফলনের সাহায্যে অবশ্যই বিক্ষিপ্ত প্রতিফলনের সাহায্যে দেখতে পাচ্ছ তার মানে আমাদের জীবনে তাহলে এই দুটো প্রতিফলনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ভাবো তো একটু কয়েক সেকেন্ড ভাবো তোমরা আশা করি তোমরা এতক্ষণে চিন্তা করতে পেরেছো বিক্ষিপ্ত প্রতিফলনটা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বললাম বিক্ষিপ্ত প্রতিফলন আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন কেন স্টুডেন্টসরা ভাবো তো একটু আমি লিখেছি বিক্ষিপ্ত প্রতিফলন আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন বেশি গুরুত্বপূর্ণ কারণ যদি বিক্ষিপ্ত প্রতিফলন নাই থাকতো তাহলে কিন্তু আমরা এই যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছি চারিদিকে তুমি ফ্রেন্ডসদেরকে দেখতে পাচ্ছ মা বাবাকে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুমি দেখতে পেতে না দেখতে পেতে শুধুমাত্র একটা নির্দিষ্ট অভিমুখ থেকে তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে বলেই তুমি চারিদিক থেকে দেখতে পাচ্ছ যেখানেই দাঁড়াবে না কেন তুমি দেখতে পাবে কিন্তু এই যে আমাকে দেখতে পাচ্ছ এইদিকে যারা আছো আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তোমরাও দেখতে পাচ্ছ তাহলে আমাকে কিন্তু সবাই দেখতে পাচ্ছ ক্লাসের তো কেন দেখতে পাচ্ছ বলো হ্যাঁ বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে তোমরা দেখতে পাচ্ছ সেটাই তো গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা জিনিসপত্র দেখছি বিক্ষিপ্ত প্রতিফলন আছে বলে দেখতে পাচ্ছি তাই এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বিক্ষিপ্ত প্রতিফলন এবং নিয়মিত প্রতিফলনের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা হ্যাঁ বিক্ষিপ্ত প্রতিফলন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার নেক্সট টপিকটা কি প্রতিফলনের মধ্য দিয়ে কি তৈরি হবে প্রতিবিম্ব তৈরি হবে ঠিক আছে কি তৈরি হবে প্রতিবিম্ব ইমেজ তাহলে প্রতিবিম্ব কি দেখে নিচ্ছি আমরা প্রতিবিম্ব ইংরেজিতে কি বলে ইমেজ এবার প্রতিবিম্ব মানে কি আমি সহজ করে বলছি তোমাদের ক্লাস 8 এ তোমরা পড়ো সহজ করে বলছি প্রতিবিম্ব মানে হলো আলোক রশ্মি যখন কোনো বস্তু থেকে বা কোনো তল থেকে প্রতিফলিত হয়ে বা
কোনো তলের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে একটা বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকেই বলা হবে প্রতিবিম্ব। তাহলে আরেকটু সহজ করে বলি, ধরো এই যে একটা দর্পণ রয়েছে, দর্পণে আমরা আমাদের চেহারা দেখতে পাই, তাহলে এটাই হলো আমাদের প্রতিবিম্ব। আমরা যখন পুকুর পাড়ে গিয়ে দাঁড়াই বা নদীর তীরে গিয়ে দাঁড়াই তখন কি দেখি, আমাদের চেহারাটা জ্বলে দেখি তো, সেটাই প্রতিবিম্ব, তাই না? তোমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলে মনে আছে, খরগোশ এবং সিংহের গল্প। সেই খরগোশটা সিংহকে কি বলেছিল, যে কুয়োর ভিতরে আরেকটা সিংহ আছে। তখন সিংহ সে কুয়োতে গিয়ে দেখেছিল জলের ভিতরে আরেকটা সেই সিংহ দেখা যাচ্ছিল, মনে আছে নিশ্চয়? তার মানে কুয়োর জলটা স্বচ্ছ, তো ওই স্বচ্ছ জলের মধ্যে কিন্তু ওই সিংহের আরেকটা প্রতিবিম্ব তৈরি হয়েছিল। সে মনে করেছিল ওই প্রতিবিম্বটা মানে আরেকটা সিংহ, তাই সে ঝাঁপ দিয়েছিল, ঝাঁপ দিয়ে তো সে মারা গেল। এবার প্রতিবিম্ব মানে কোনো একটা বস্তুকে আরেকটা জায়গাতে দেখা অনুরূপভাবে। সহজ করে যদি বলি তাহলে সেটা কীভাবে হতে পারে, দুইভাবে। একটা হলো প্রতিফলনের মধ্য দিয়ে, আরেকটা হলো প্রতিসরণের মধ্য দিয়ে। প্রতিসরণ তোমাদের নেই, তাহলে আমি প্রতিফলনটাই বলবো তোমাদেরকে, ঠিক আছে? তাহলে প্রতিফলনের মধ্য দিয়ে কি করে ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয় একটু দেখে নাও তোমরা, ছবি একটা দেখে নাও, ঠিক আছে? ধরো এটা একটা সমতল দর্পণ, কি আঁকলাম, সমতল দর্পণ MN, এটা একটা সমতল দর্পণ। ধরো এখানে একটা বস্তু রয়েছে, কোথায় রয়েছে বস্তুটা, এ বিন্দুতে। একটু দেখে নাও ভালো করে, আলোক রশ্মিটা এইভাবে আসলো, এসে আপতিত হলো, কোথায় আপতিত হলো, ওই সমতল দর্পণটাতে, ঠিক আছে? এইবার আলোক রশ্মি আরেকটা এইদিকে এসে আপতিত হলো সমতল দর্পণে, এইদিকে আপতিত হয়ে আবার সে এইভাবে চলে যাবে, চলে যাবে মানে কি, প্রতিফলিত হবে, তাই না, ফিরে আসবে, বাউন্সিং ব্যাক। কিন্তু এ থেকে যে রশ্মিটা এইভাবে আসলো এ বি রাস্তায়, সে কোন দিক দিয়ে যাবে, সে আবার ঠিক একই রাস্তায় ফিরে যাবে, ঠিক আছে? এখন আমি এটাকে পেছন দিকে একটু ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিচ্ছি, এটাকেও বাড়িয়ে দিলাম। দেখো তাহলে এই যে এ বিন্দুতে একটা বস্তু ছিল, তার প্রতিবিম্ব কিন্তু এ ড্যাশ বিন্দুতে তৈরি হলো। এ ড্যাশ, এ হলো বস্তু, এটা কি বস্তু মানে অবজেক্ট, এটা কি প্রতিবিম্ব মানে ইমেজ। দেখো আমি আরেকটু ছোট্ট করে বলে দিচ্ছি, এ বি একটা আপতিত রশ্মি, আবার বি এ প্রতিফলিত রশ্মি, মানে বি থেকে ফিরে আসলো। এ সি একটা আপতিত রশ্মি, সি ডি হলো প্রতিফলিত রশ্মি, ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো এই যে দুটো রশ্মি, একটা এই দিক দিয়ে চলে আসলো আরেকটা এই দিক দিয়ে চলে আসলো, এই দুটো রশ্মি তো কখনো মিলিত হবে না, তাই না, বাস্তবে। তাহলে ওরা পেছন দিকে মিলিত হয়েছে, ভার্চুয়ালি ওরা মিলিত হয়েছে, ঠিক আছে? ওরা কিন্তু রিয়েলিটিতে বাস্তবে মিলিত হয়নি। তাহলে ওরা কিন্তু এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, এ ড্যাশ বিন্দুতে ওরা মিলিত হয়ে যে প্রতিবিম্বটা তৈরি করলো, এই যে প্রতিবিম্বটা তোমরা দেখতে পাচ্ছ এ ড্যাশ, এখানে একটা বিন্দু ছিল, ধরো এটা বস্তুটা, এই বিন্দুটা প্রতিবিম্বটা। তাহলে এই প্রতিবিম্বটা কি রকমের প্রতিবিম্ব, হোয়াট টাইপ অফ ইমেজ ইজ দিস ওয়ান, এটা হবে ভার্চুয়াল ইমেজ, অর্থাৎ অসৎ বিম্ব। এবার তোমরা ভাববে স্যার তো প্রতিবিম্ব কত প্রকার বলেনি, তাহলে অসৎ বিম্ব কোত্থেকে আসলো? হ্যাঁ তাহলে বলে দিচ্ছি, প্রতিবিম্ব দুই প্রকার, কি কি, একটা হলো সৎ বিম্ব, আরেকটা কি অসৎ বিম্ব। বুঝতে পেরেছো? তাহলে প্রতিবিম্ব কত প্রকার, দুই প্রকার। এখানে কি প্রতিবিম্ব তৈরি হয়েছে, অসৎ বিম্ব। এটা কি ছিল, সমতল দর্পণ, প্লেন মিরার, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি এখানে, অসৎ
বিম্ব অর্থাৎ ভার্চুয়াল ইমেজ। কি ইমেজ? ভার্চুয়াল ইমেজ। তাহলে সমতল দর্পণে, এই যে সমতল দর্পণে তুমি কলমটাকে দেখতে পাচ্ছ, কলমের প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ, সেটা কি হবে? সেটা হবে এই যে লিখলাম অসৎবিম্ব, মানে ভার্চুয়াল ইমেজ। হেঙ্গেস রায়রক আং তামো সাকা প্রতিবিম্ব কয় প্রকার তঙ্গ চিন্তা খাইলা আং তাবুক নু সাকাবলা 2 প্রকার তঙ্গ। কাইসাকে তামো নাম্বার 1 কে তামো সৎবিম্ব, নাম্বার 2 কে তামো সাকা আং অসৎবিম্ব। পরিষ্কার খা 2টা দো প্রতিবিম্ব 2 প্রকার। হিংকে আয়নাও যে চিনি চেহারা নুকমানি অমতাম, আয়নাও যে কোনো বস্তু নুকমানি অমতাম, অমক্ষে তাম অসৎবিম্ব দো হিংকে অসৎবিম্ব, আয়নাওকে অসৎবিম্ব। এবার প্রশ্ন আসে যে অসৎবিম্ব তো আমরা বুঝতে পেরেছি, সমতল দর্পণে যেই প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, সমতল দর্পণে, এই যে সমতল দর্পণ। তাহলে তোমরা ভাবছো সৎবিম্ব কোথায় তৈরি হবে? হ্যাঁ ভাবো তো একটু, তোমরা সিনেমা দেখতে যাও তো, অনেকেই সিনেমা দেখতে পছন্দ করো। সিনেমা হলে পর্দার মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হয়, তোমরা যে সিনেমা দেখতে পাও, সেটা হলো গিয়ে সৎবিম্ব। ওকে, ইমেজ প্রডিউসড অন সিনেমা স্ক্রিন ইজ এক্সাম্পল অফ হোয়াট? বলো, এক্সাম্পল অফ রিয়েল ইমেজ। তাহলে সৎবিম্ব। আর অসৎবিম্ব ইমেজ প্রডিউসড অন আ প্লেন মিরর, সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হবে কি? এই যে অসৎবিম্ব। আর সিনেমার পর্দায় সৎবিম্ব। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাতে যে একটা দর্পণ এঁকেছি, দর্পণ এঁকে বুঝতে পেরেছি কিভাবে প্রতিবিম্বটা তৈরি হলো। এখানে কয়েকটা মজার জিনিস তোমাদেরকে আমি বলবো, সত্যি সত্যি মজার জিনিস। দেখো এখানে প্রতিবিম্বটা যে তৈরি হয়েছে, দেখো তো প্রতিবিম্বটার কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। তার মানে এই যে সমতল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হলো, তার বৈশিষ্ট্যগুলো আমরা শিখতে পারবো এবার। তাহলে বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য? সমতল দর্পণে তৈরি বা সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো কি কি দেখে নাও। 1 নাম্বার, এই যে দেখো এ বি, নাম্বার 1 এ বি ইকুয়ালস টু বি এ ড্যাশ, বি এ ড্যাশ মানে কি? মানে হলো দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব, আবার দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, ওরা কিন্তু পরস্পর সমান সমান হবে। ধরো এটা 10 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এটা কত হবে? একদম 10 সেন্টিমিটার। তার মানে কি লিখলাম? যে বস্তু দূরত্ব ইকুয়ালস টু প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব। 1 নাম্বারটা বুঝতে পেরেছো সবাই? 1 নাম্বার লিখেছি কিন্তু এখানে, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব। আং তামসা কাছে রায়রক হিংকে সমতল দর্পণ বাই যে প্রতিবিম্ব তৈরি মানে অমনি বৈশিষ্ট্য রক তামো তামো তং কাইসা হিংকে তামো বস্তু নিজের দূরত্ব তঙ্গু দর্পণ থেকে প্রতিবিম্ব নিব দূরত্ব সমান সমান নাই। মানেটা কি? দেখো তো একটু এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। ধরো এখানে আমি কলম ধরেছি, কার সামনে? একটা সমতল দর্পণের সামনে। তাহলে এই কলম থেকে দর্পণের যে দূরত্বটা, সেটা সমান সমান হবে ওই দর্পণ থেকে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে। প্রতিবিম্ব কিন্তু এটার ভিতরে দেখা যাচ্ছে, ভিতর দিয়ে কিন্তু তোমাকে হিসাব করতে হবে, ভিতর দিয়ে। তাহলে এখান থেকে এই দর্পণের দূরত্ব আর এই দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান সমান হবে। ধরো তোমার বাড়িতে যে আয়নাটা রয়েছে, তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো, আয়নার সামনে 1 মিটার দূরে দাঁড়িয়েছো, ঠিক আছে। তাহলে তোমার যে প্রতিবিম্বটা তৈরি হবে, মানে তোমাকে যে ভিতরে দেখতে পাবে তুমি, আবার সেটাও কিন্তু ঠিক ওই আয়না থেকে 1 মিটার দূরে, মানে পেছনেই তৈরি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো? তার মানে এটা একটা বৈশিষ্ট্য।
কিসের বৈশিষ্ট্য? সমতল দর্পণে তৈরি প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আর কি হতে পারে দেখে নেই। এটা 1 নাম্বার বললাম। 2 নাম্বার বৈশিষ্ট্য কি হতে পারে? ভাবো তো একটু, ভাবো। একটু আগে বলেছিলাম কি হবে? অসৎ বিম্ব। তাহলে এটা সবসময় অসৎ বিম্ব হবে। কি বিম্ব হবে? অসৎ বিম্ব হবে। 2 নাম্বার শিখলাম। প্রথমটা কি ছিল? বস্তু দূরত্ব ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব। দ্বিতীয়টা কি? অসৎ বিম্ব। আর কি হতে পারে ভাবো তো একটু, আর একটু ভাবো। হ্যাঁ, সমশীর্ষ হবে। সমশীর্ষ মানে কি? নাম্বার 3 সমশীর্ষ, ইংরেজিতে বলে ইরেক্ট। মানে যদি এখানে কোনো একটা বস্তুর মাথা উপরের দিকে থাকে, ধরো উপরের দিকে মাথাটা আছে, এখানে কিন্তু ইমেজের মাথাটা উপরের দিকেই তৈরি হবে। তুমি কলমটাকে এইভাবে ধরো আয়নার সামনে, কলমের মাথাটাকে দেখতে পাচ্ছ উপরের দিকে আছে, তাহলে ওই যে দর্পণের ভিতরে তুমি কলমটাকে দেখতে পাচ্ছ, সেটা কি উল্টে গেছে না সেম আছে? হ্যাঁ, সেমই রয়েছে, তাই না? তাহলে সমশীর্ষ। এবার তুমি নিজেকে দেখো, তোমার মাথাটা দেখতে পাচ্ছ, তোমার মাথা উপরে, ওই ভিতরে যে তৈরি হলো, আয়নার ভিতরে যে তৈরি হলো তোমার যে একটা প্রতিবিম্ব, তার মাথাটা কি নিচের দিকে না উপরের দিকে রয়েছে? মাথা উপরের দিকে রয়েছে। তাহলে এটাকে সমশীর্ষ বলছি। আর কি হতে পারে? এটা ছিল 3 নাম্বার বৈশিষ্ট্য। আর কি হতে পারে ভাবো তো? 4 নাম্বার হতে পারে পর্দায় ফেলা যায় না। পর্দায় ফেলা যায় না মানে কি? তুমি কোনো একটা সমতল দর্পণের মধ্যে যে প্রতিবিম্বটা তুমি তৈরি করছো বা সৃষ্টি করছো বা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কখনো পর্দায় ফেলা যাবে না সেই প্রতিবিম্বটাকে। তাহলে 4টা বৈশিষ্ট্য আমরা শিখতে পেয়েছি। কিসের বৈশিষ্ট্যগুলো? হলো সমতল দর্পণে তৈরি প্রতিবিম্বের বৈশিষ্ট্য। হিংকেছে আং তামো সাকা সমতল দর্পণ বাই যে প্রতিবিম্ব তৈরি মানে অমনি 4টা বৈশিষ্ট্য তঙ্গু দো তামো পুইলাখে বস্তু দূরত্ব ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব। হেঁকে 2 নাম্বার তামং নাই অসৎ বিম্ব নাই। 3 নাম্বারকে তামং নাই সমশীর্ষং নাই। হেঁকে 4 নাম্বার হেঁকে ও যে প্রতিবিম্ব তৈরি মানে অমন নুন কোনো পর্দায় বা স্ক্রিন সিনাম মায়া দো। হেঁকে অমহনে 4টা, মোট 4টা তঙ্গ। তাহলে আমরা সমতল দর্পণ দ্বারা তৈরি প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো সবাই শিখতে পেরেছি আশা করি। ধরো সূর্য, সান, সূর্য থেকে আলোক চারিদিকে ছড়িয়ে যায়, তাই না? সূর্য আমাদেরকে আলোক দিচ্ছেন, সেই আলোকেই আমরা সব কিছু দেখতে পাই। তাহলে সান থেকে যে লাইট আসে মানে সূর্যের যে আলোক রশ্মি আমরা পাচ্ছি, সেগুলো কি আসলে কালারফুল নাকি সাদা? মানে কালার্স আসে নাকি হোয়াইট কালার আসে? তাহলে একটু আলোচনা করি। আসলে সূর্যের আলোতে রয়েছে 7 প্রকারের বর্ণ। কত? 7 প্রকার, 7 কালার্স। কি কি? বে, নি, আ, স, হ, ক, লা। অর্থাৎ বে মানে কি? বেগুনি। বে মানে বেগুনি, ঠিক আছে? নি মানে কি? নীল। আ মানে আকাশী। স মানে সবুজ। হ মানে হলুদ। ক মানে কমলা। লা মানে লাল। তাহলে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। ইংরেজিতে সংক্ষেপে যদি বলি ভিভজিউর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো মানে নীল, ব্লু মানে আকাশী, গ্রিন মানে সবুজ, ইয়েলো মানে হলুদ, অরেঞ্জ মানে কমলা, রেড মানে লাল। আমরা সংক্ষেপে মনে রাখার জন্যে আমরা
কি পড়ব বেনিয়া সহ কলা অর্থাৎ ভিবজিওর। ঠিক আছে, আচ্ছা তাহলে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল, তার মানে সূর্যের আলোতে কালার্স রয়েছে, অনেকগুলো বর্ণ রয়েছে, কিন্তু যখনই 7টা কালার মিশে যায় তখন কি হবে সাদা কালার হয়ে যাচ্ছে। তার মানে 7টা কালার মিলে কিন্তু সাদা কালার হচ্ছে। তাহলে এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং পরীক্ষার মধ্যে দেখব যে আসলে এই যে সাদা আলোকটা আসছে তার মধ্যে কি 7টা কালার রয়েছে নাকি নেই। ঠিক আছে, ওকে। এইবার বন্ধুরা তোমরা সবাই তোমাদের বাড়ির কাজটা লিখে নাও তো। আশা করি আজকে তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন তোমরা প্রত্যেকে হোমওয়ার্কটা লিখে নাও, বাড়ির কাজটা লিখে নাও। নাম্বার 1, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য লিখো। নাম্বার 2, প্রতিবিম্ব কি? নাম্বার 3, সদ্বিম্ব কি? নাম্বার 4, অসদ্বিম্ব কি? ঠিক আছে, তাহলে তোমরা সবাই হোমওয়ার্কটা করে নেবে। সবাই ভালো থাকবে। ঠিক আছে রক বেবাগনো নরক কাহাম করুন তং নাই আশা খালায়ো হেঁকে নেক্সট ক্লাস মালাই নাই। বাই বাই চিলড্রেন।